যুদ্ধবন্ধে খসড়া চুক্তি নিয়ে তেহরানের প্রশ্ন, ট্রাম্পের বিরুদ্ধে শর্ত চাপিয়ে দেওয়ার অভিযোগ। ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠকে আপত্তি নেই বললেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েল সেনা প্রত্যাহারে রাজি না হয় লেবাননে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান। হিজবুল্লাহ ও আইআরজিসির দখলদারদের হামলা নিহত ৮, ২ বাংলাদেশি সহ আহত ৪। গাজা শাসনভার জাতীয় কমিটির কাছে হস্তান্তরের প্রস্তুত হামাস। গোষ্ঠীটির ৪ শীর্ষ কর্মকর্তাকে হত্যার দাবি ইসরায়েলের, দ্রুত পদক্ষেপের আহ্বান আরব দেশগুলোর। শান্তি চুক্তির শর্তে ইউক্রেনকে দনবাস ছাড়ার ইঙ্গিত পুতিনের। রুশ অধিকৃত ক্রিমিয়ায় সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলার দাবি কিয়েভের। মস্কোর পাল্টা আক্রমণে নিহত ১২। এবং কঙ্গোয় ইবোলায় মৃতদের দাফনকারী দলের উপর হামলা, বাড়ছে সংক্রমণের ঝুঁকি। যুক্তরাষ্ট্রকে কোয়ারেন্টিন সুবিধা দেওয়ার অনুমতি সঠিক সিদ্ধান্ত, দাবি কেনিয়ার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। যুদ্ধবন্ধে চলমান আলোচনায় খসড়া চুক্তি নিয়ে নতুন প্রশ্ন তুলেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের শর্তগুলো চাপিয়ে দিতে চাইছেন বলে অভিযোগ দেশটির। এদিকে চুক্তি হলে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনির সঙ্গে বৈঠকে আপত্তি নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে সামরিকভাবে ব্যর্থ হয়ে শত্রুপক্ষ ইরানের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা। ইরান ইস্যুতে সামরিক উত্তেজনা ও পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই কিছুটা নমনীয়তার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, কোনো চুক্তি হলে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সঙ্গে বৈঠকে তার আপত্তি নেই। পাশাপাশি দাবি করেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম, যদিও এখন তার প্রয়োজন নেই। আমি এখন তার সঙ্গে দেখা করতে চাই না, তবে যদি কোনো চুক্তি হয় তাহলে তার সঙ্গে দেখা করতেও আমার আপত্তি নেই। আমার ধারণা আমি তার প্রিয় মানুষ নই, তবে তার কিছু জায়গায় ভালো সুনাম আছে। আমার ক্ষেত্রেও অনেকে খারাপ কথা বলে, যা পুরোপুরি সঠিক নয়। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বলেছেন, সামরিকভাবে ব্যর্থ হয়ে শত্রুপক্ষ এখন ইরানের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ শুরু করেছে। তিনি অভিযোগ করেন, জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি, ভয় ছড়ানো এবং সরকারের উপর চাপ সৃষ্টি করাই এখন তাদের মূল লক্ষ্য। একই সঙ্গে জাতীয় ঐক্য ও সতর্কতার আহ্বান জানান তিনি। যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান আলোচনায় খসড়া চুক্তি নিয়ে নতুন প্রশ্ন তুলেছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন, প্রস্তাবিত সমঝোতা স্মারকে এখনও কিছু অস্পষ্ট বিষয় রয়েছে, যা পরিষ্কার করা জরুরি। পাশাপাশি ট্রাম্প ইরানের উপর চাপ সৃষ্টি করে নিজের শর্ত মানাতে চাইছেন বলেও অভিযোগ করেন তিনি। এদিকে ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধের প্রভাব আরও স্পষ্ট হচ্ছে। মার্কিন সেন্টকম জানিয়েছে, শতাধিক বাণিজ্যিক জাহাজকে রুট পরিবর্তন করতে হয়েছে এবং কয়েকটি জাহাজ কার্যক্রম চালাতে ব্যর্থ হয়ে অচল হয়ে পড়েছে। অন্যদিকে সামুদ্রিক ট্র্যাকিং প্রতিষ্ঠান ক্লেপ্রারের তথ্য অনুযায়ী ইরানের পতাকাবাহী 4টি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করেছে। প্রায় 70 লাখ ব্যারেল তেল বহনকারী এসব জাহাজ দীর্ঘ বিরতির পর এই গুরুত্বপূর্ণ নৌপথ পেরিয়ে গেছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে কিছুটা স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে। নাসরিন রুমি, সময় সংবাদ। কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় আহত 2 প্রবাসী বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক। একজন আইসিইউতে, অন্যজনকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। আহতদের সুচিকিৎসা নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ দূতাবাস। সরকারের পক্ষ থেকে আহত প্রবাসীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। মহিষমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল 1-এ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলায় গুরুতর আহত 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে মানিকগঞ্জের শারমিন আক্তার আইসিইউতে এবং ফরিদপুরের মোহাম্মদ শেখ রাসেল পর্যবেক্ষণে রয়েছেন। এছাড়া হাসপাতালে ভর্তি আছেন সাতক্ষীরার মোহাম্মদ খলিল গাজী। অন্যদিকে পটুয়াখালীর শিরিন আক্তার ও ধামরাইয়ের মোহাম্মদ শফিকুলকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। আহতদের পারওয়ানিয়া এবং শেখ জাবের আল আহমদ আল সাবা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংকটকালীন সময়ে আহত প্রবাসীদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ দূতাবাস। হামলার খবর পাওয়ার পরপরই হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশিদের দেখতে ছুটে যান রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। দূতাবাস কর্তৃপক্ষ আমরা তাদের সাথে যোগাযোগ রাখছি, হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি এবং তাদের যে কর্মস্থল সেই কোম্পানির সাথে আমরা যোগাযোগ রাখছি তাদের কল্যাণের ব্যাপারে। এদিকে হামলার পর বিমানবন্দরের কার্যক্রম আংশিকভাবে ব্যাহত হলেও নিরাপত্তা মূল্যায়ন শেষে কিছু ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কুয়েত সরকার। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শেষ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় বুধবার মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির শুনানিতে রুবিও বলেন, ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক অভিযান এপিক ফিউরি সমাপ্ত হয়েছে। সাম্প্রতিক মার্কিন হামলাগুলো ছিল পুরোপুরি প্রতিরক্ষামূলক এবং বাণিজ্যিক জাহাজ রক্ষার উদ্দেশ্যে পরিচালিত। তার অভিযোগ, ইরান সস্তা একমুখী ড্রোন ব্যবহার করে আন্তর্জাতিক নৌপথের জন্য হুমকি তৈরি করছে। অন্যদিকে যুদ্ধবিরতি ভেঙে পড়ার পরিস্থিতিতে মঙ্গলবার ইরানের কেশম দ্বীপে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে কুয়েত ও বাহরাইনে হামলার দাবি করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী। যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যেই ইরানে আয়াতুল্লাহ খামেনির ৩৭তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। অনুষ্ঠানে প্রয়াত সর্বোচ্চ নেতার স্মরণে রাখা হয় একটি খালি চেয়ার, যা ছিল পুরো আয়োজনের কেন্দ্রবিন্দু। তেহরানে ইমাম খোমেনির মাজার প্রাঙ্গণে আয়োজিত স্মরণ সভায় অংশ নেন দেশটির বিচার বিভাগ, সামরিক বাহিনী ও সরকারের শীর্ষ কর্মকর্তারা। উপস্থিত ছিলেন খোমেনির পরিবারের সদস্যরাও। আঞ্চলিক উত্তেজনা ও চলমান সংঘাতের প্রভাব এবারের আয়োজনেও স্পষ্ট ছিল। বিদেশি রাষ্ট্রদূতদের উপস্থিতি ছাড়াই অনুষ্ঠিত এই কর্মসূচিতে তেহরান ও আশপাশের অঞ্চল থেকে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। সকাল থেকেই মাজার প্রাঙ্গণে মানুষের ঢল নামে, যা প্রধান হলঘর ছাড়িয়ে আশপাশের উন্মুক্ত স্থানগুলোতেও ছড়িয়ে পড়ে। জনসমক্ষে পাঠ করা হয় নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনির বার্তা। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে শান্তি চুক্তির পথে এখনো সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য মতে, যুদ্ধই এখন নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের দীর্ঘ করার পথ। এ কারণেই মধ্যপ্রাচ্য সংকটকে কাজে লাগাতে নেতানিয়াহু ইরান সংঘাত দীর্ঘায়িত করতে চাচ্ছেন বলে জানিয়েছে গণমাধ্যমটি। যুক্তরাষ্ট্র ইরানের সংঘাতের আগুনে ঘি ঢেলে নিজের স্বার্থ হাসিলে মেতেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গেল কয়েক মাসে নেতানিয়াহুকে বেশ কয়েকবার ধমক দিয়ে থামানোর চেষ্টা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু কিছুতেই থামানো যাচ্ছে না তাকে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য মতে, নেতানিয়াহুর পুরো রাজনৈতিক ক্যারিয়ারই টিকে আছে যুদ্ধের ওপর ভর করে। বিশ্লেষকদের মতে, এই যুদ্ধ কোনো বিজয় বা নিরাপত্তার জন্য নয়, বরং হামাস, হিজবুল্লাহ ও ইরানের কাছ থেকে প্রতিনিয়ত আসা ধ্বংসের হুমকি জিইয়ে রাখা। বিশ্লেষকদের মতে, নেতানিয়াহু বর্তমানে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে রয়েছেন। নেসেটে পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিলের প্রথম ধাপ পাশ হওয়ার পর শিগগিরই নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে ইরান, গাজা ও লেবাননে দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে তার জনপ্রিয়তাও কমছে। অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ করে বৈশ্বিক তেল বাণিজ্যের একটি বড় অংশের উপর চাপ সৃষ্টি করেছে ইরান। এতে আন্তর্জাতিক জ্বালানি বাজার অস্থির হয়ে উঠেছে এবং যুক্তরাষ্ট্র অর্থনৈতিক চাপের মুখে পড়েছে। উভয় পক্ষই আলোচনার প্রয়োজনীয়তা অনুভব করলেও লেবানন ফ্রন্টে ইসরায়েলের পদক্ষেপ এবং নেতানিয়াহুর রাজনৈতিক হিসাব নিকাশ এখনো একটি সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইরান চুক্তির পথে বড় অনিশ্চয়তা হয়ে রয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। এটিকে সরাসরি আত্মসমর্পণ ও পরাজয় বলে আখ্যা দিয়েছে গোষ্ঠীটি। একই অবস্থান তুলে ধরেছে ইরানের আইআরজিসিও। এদিকে যুদ্ধবিরতির বিষয়ে সম্মতির খবর প্রকাশের ২৪ ঘন্টা পেরোনোর আগেই দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে নতুন উদ্যোগ সামনে এলেও মাঠের বাস্তবতা ভিন্ন। বৈরুতের কর্মকর্তারা যুদ্ধবন্ধের প্রস্তাবে সম্মতির কথা জানানোর পর 24 ঘন্টারও কম সময়ের ব্যবধানে দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে, আহত হয়েছেন অনেকে। এমনকি লিতানি নদীর উত্তরে হিজবুল্লাহর একজন যোদ্ধাকে হত্যার দাবি করেছে দখলদাররা। এদিকে ওয়াশিংটনে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকের পর যুদ্ধবিরতির খসড়া নিয়ে আলোচনা এগুলেও এতে সম্মতি দিতে অস্বীকৃতি জানিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটির প্রধান নাঈম কাসেম যুদ্ধবিরতি প্রস্তাবকে সরাসরি আত্মসমর্পণ ও পরাজয় হিসেবে আখ্যা দিয়েছেন। লেবাননে হামলা চলতে থাকলে ইসরায়েলের উত্তরাঞ্চলও নিরাপদ থাকবে না বলেও সতর্ক করেছেন তিনি। একই সঙ্গে ইসরায়েলি অবস্থানের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সংগঠনটির প্রধান। একই অবস্থান তুলে ধরেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCও। তারা বলছে লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ছাড়া অঞ্চলটিতে কোনো স্থায়ী শান্তি সম্ভব নয়। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাদ জানিয়েছেন আপাতত লেবাননের সামরিক অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারেরও কোনো পরিকল্পনা নেই তার। এ অবস্থার মধ্যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে দখলদারদের হামলায় একজন শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ সহ কয়েকটি দেশ। এমন পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী ও হিজবুল্লাহ নেতার সঙ্গে কথা বলার দাবি করে শান্তি প্রতিষ্ঠা সংক্রান্ত আলোচনায় কিছুটা অগ্রগতির দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হিজবুল্লাহ প্রস্তাবে পুরোপুরি না বলেনি, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমি মনে করি সেখানে কিছু পরিবর্তন আসছে। এটা ইরানের সঙ্গে যুক্ত বিষয়। আমি নেতানিয়াহু, অন্য পক্ষ এবং হিজবুল্লাহর সঙ্গেও কথা বলেছি। আমার মনে হয় কিছু অগ্রগতি হয়েছে। এদিকে ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ সময় লেবাননে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। নাসরিন রুমি, সময় সংবাদ। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় 2 প্রবাসী বাংলাদেশি সহ 4 বিদেশি নাগরিক আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির বরাত দিয়ে এই তথ্য দিয়েছে আল জাজিরা। গণমাধ্যমটি জানায় লেবাননের নাবাতি জেলার আল মাসাল এলাকায় 2 দফায় হামলা চালায় দখলদার বাহিনী। এতে কর্মক্ষেত্রে থাকা 2 বাংলাদেশি গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। একই সময় ওই জেলার আরও 2টি শহরে ব্যাপক বিমান ও বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও গোলার আঘাতে আহত হয়েছেন 2 সিরীয় নাগরিক। হামাস আলোচনায় বসতে ও গাজার শাসনভার একটি জাতীয় কমিটির কাছে হস্তান্তর করতে প্রস্তুত হলেও গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। বৃহস্পতিবার উপত্যকায় নেতানিয়াহু বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত 11 জন নিহত হয়েছে। লক্ষ্যবস্তু হয়েছে হামাসের 4 জন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাও। আগ্রাসন বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান আরব ও ইসলামিক দেশগুলোর। এমন পরিস্থিতিতে রাফা সীমান্ত দিয়ে চিকিৎসার জন্য বিদেশে গেলেন আরও 26 রোগী। স্থানীয় সময় বৃহস্পতিবার গাজা সিটির শেখ রাদওয়ান, তেল আল হাওয়া ও সাতি শরণার্থী শিবির এলাকায় 3টি হেলিকপ্টার থেকে একযোগে কয়েকটি ভবনে হামলা চালানো হয়। এতে শক্তিশালী বিস্ফোরণে বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়, হতাহত হন বহু মানুষ। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এই হামলায় হামাসের নিরাপত্তা ও গোয়েন্দা শাখার কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন, যাদের মধ্যে উপপ্রধান হাসান লাবাদ রয়েছেন বলেও জানানো হয়। তবে স্থানীয় সূত্র বলছে লাবাদের সঙ্গে তার স্ত্রী ও 3 সন্তানও নিহত হয়েছেন। হামলার মধ্যেই রাফা সীমান্ত দিয়ে 26 জন রোগী চিকিৎসার জন্য বিদেশে গেছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের সঙ্গে 64 জন সঙ্গীও ছিলেন। তবে এখনও হাজার হাজার আহত ও গুরুতর রোগী বাইরে চিকিৎসার সুযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছে, যারা দ্রুত সীমান্ত খুলে দেওয়ার এবং জীবন রক্ষাকারী চিকিৎসা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বলে দাবি করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এদিকে হামাস আলোচনায় বসতে ও গাজার শাসনভার একটি জাতীয় কমিটির কাছে হস্তান্তর করতেও প্রস্তুত বলে জানান সংগঠনটির মুখপাত্র হাজেম কাশেম। একই সঙ্গে ক্ষমতা হস্তান্তর নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। কায়রোতে আসন্ন বৈঠকে হামাস, ফিলিস্তিনি দলগুলো এবং মধ্যস্থতাকারীরা নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করবে বলেও জানা গেছে।
গাজা ও পশ্চিম তীর দখল এবং সংযুক্তির ইসরায়েলি পরিকল্পনা বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও যুক্তরাষ্ট্রের প্রতি জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে আরব ও ইসলামিক দেশগুলো। পাশাপাশি জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর দাবি করেছেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে কাজে লাগিয়ে ইসরায়েল উপত্যকায় পরিবর্তন আনার চেষ্টা করছে। নাসরিন রুমি, সময় সংবাদ। শান্তি চুক্তির শর্ত হিসেবে নতুন করে ইউক্রেনকে ডনবাস ছাড়ার ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রয়োজনে ইউক্রেনকে যুদ্ধের ময়দানে হারানোর হুঁশিয়ারি দিলেও আলোচনার পথ এখনো খোলা বলে মন্তব্য করেছেন তিনি। শান্তি আলোচনার ইঙ্গিত দিলেও থেমে নেই দুপক্ষের পাল্টাপাল্টি হামলা। বৃহস্পতিবার রুশ অধিকৃত ক্রিমিয়ায় নৌ ও সামরিক লক্ষ্যবস্তুতে দূরপাল্লার ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। জবাবে ইউক্রেনের কয়েকটি শহরে পাল্টা আঘাত এনেছে মস্কো। যুদ্ধের চতুর্থ বছরেও থামেনি ধ্বংসযজ্ঞ, বরং সাম্প্রতিক হামলা আর পাল্টা অভিযানে তীব্র হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেন সংঘাত। স্থানীয় সময় বৃহস্পতিবার অধিকৃত ক্রিমিয়ায় রাশিয়ার নৌ ও সামরিক লক্ষ্যবস্তুতে দূরপাল্লা ড্রোন হামলার দাবি করেছে ইউক্রেন। পাশাপাশি রেল, জ্বালানি ডিপো ও যোগাযোগ অবকাঠামোতেও হামলার কথা জানানো হয়। এদিকে রাশিয়ার নতুন হামলায় ইউক্রেনের দিনিপ্রো শহরের নোভাপোস্টারের একটি আধুনিক লজিস্টিক টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে ড্রোন, আর্টিলারি ও গাইডেড বোমা ব্যবহার করে ব্যাপক হামলা চালায় রুশ বাহিনী। এতে কয়েকজন হতাহত হয়েছেন। ক্রিভিরিহ ও নিকোপল জেলাতেও বেসামরিক অবকাঠামো, ক্যাফে ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আবারও নিজের কঠোর অবস্থানের কথা জানালেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্ষিক অর্থনৈতিক ফোরামের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রয়োজন হলে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে হারাবে রাশিয়া। এ সময় কূটনৈতিকভাবে আলোচনার ইঙ্গিতও দেন তিনি। তবে শর্ত হিসেবে ইউক্রেনকে নতুন করে ডনবাস ছাড়ার ইঙ্গিত দিয়েছেন পুতিন। সামরিক অভিযানে লুহানস্ক অঞ্চলের 100% নিয়ন্ত্রণ এখন মস্কোর হাতে। এছাড়া দোনেস্ক অঞ্চলের 85%-এর বেশি অংশ রাশিয়ার দখলে আছে। আমরা শান্তি চুক্তিতে যেতে প্রস্তুত, তবে ইউক্রেন শর্ত না মানলে সংঘাত দ্রুত শেষ হবে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের নেতাদের সরাসরি বৈঠক হলে যুদ্ধ শেষ করার পথে তা বড় অগ্রগতি হতে পারে। এমন আলোচনার মাধ্যমে শান্তির সুযোগ তৈরি হতে পারে বলেও জানান তিনি। এমন পরিস্থিতিতে ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনা এগিয়ে চলছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জুন মাসে নতুন ধাপ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। নাসরিন রুমি, সময় সংবাদ। কঙ্গোর দক্ষিণ কিভু প্রদেশে ইবোলা আক্রান্তদের নিরাপদ দাফন টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। একই ঘটনা ঘটেছে ইটুরি প্রদেশেও। হামলার কারণে লাশ ফেলে যাওয়ায় বাড়ছে সংক্রমণের ঝুঁকি। কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এখন পর্যন্ত 363 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 62 জন। এদিকে যুক্তরাষ্ট্রের অনুরোধে ইবোলা কোয়ারেন্টাইন সুবিধা দেওয়ার অনুমতি দেওয়ার সঠিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো, যা বিতর্কের জন্ম দিয়েছে। দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে ইবোলা পরিস্থিতি। কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত দেশটির 3 শতাধিক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 1/2 শতাধিক। ইতোমধ্যে 17টি স্বাস্থ্যজোনে সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলেও জানানো হয়েছে। এদিকে দেশটির দক্ষিণ কিভু প্রদেশের কাটানা এলাকায় ইবোলা দাফন টিমের উপর হামলা চালিয়েছে স্থানীয়রা। বিশেষ প্রশিক্ষিত এই দলটি সংক্রামক মৃতদেহ নিরাপদভাবে দাফনের কাজ করছিল। তবে হামলার পর তারা লাশ রেখে সরে যেতে বাধ্য হয়। মন্ত্রণালয়ের দাবি, স্থানীয়রা ওই মরদেহের সংস্পর্শে এসে নতুন করে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি তৈরি করেছে। আলাদা ঘটনায় ইটুরি প্রদেশেও স্বাস্থ্যকর্মীদের উপর হামলায় কয়েকজন আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে ইবোলা সংক্রমণ পর্যবেক্ষণে বৃহস্পতিবার কঙ্গোর বুনিয়া অঞ্চল সফর করেন জাতিসংঘের কঙ্গো মিশনের প্রধান জেমস সোয়ান। জাতিসংঘের কর্মীরা স্বাস্থ্য নির্দেশনা যথাযথভাবে মানছে জানিয়ে তিনি বলেন, সহিংসতা ও অবিশ্বাসের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে উঠছে। নানা বিতর্কের মধ্যে যুক্তরাষ্ট্রকে ইবোলা কোয়ারেন্টাইন সুবিধা স্থাপনের অনুমতি দেয়া সঠিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। তার সিদ্ধান্তকে সঠিক ও মানবিক উল্লেখ করে তিনি বলেন, এটি প্রত্যাখ্যান করা অমানবিক হতো। এর আগে যুক্তরাষ্ট্রের অনুরোধে ইবোলা কোয়ারেন্টাইন সুবিধা স্থাপনের প্রতিবাদে দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়। তবে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রকল্পটি এগিয়ে চলেছে। নাসরিন রুমি, সময় সংবাদ।
গোপন নথি অপব্যবহারের অভিযোগে দোষী সাব্যস্ত ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন আদালতে দোষ স্বীকারের পাশাপাশি $20 লাখ বেশি জরিমানা দিতে রাজি হয়েছেন তিনি। 3টি সূত্রে বরাতে CNN-এর এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ পেয়েছে। 26 জুন আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। United States using military force. জন বোল্টন একসময় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠজন। তিনি 2018 সাল থেকে 2019 সাল পর্যন্ত ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইরান, উত্তর কোরিয়া ও রাশিয়া ইস্যুতে তার কঠোর নীতি ও আক্রমণাত্মক কূটনৈতিক অবস্থান সে সময় ব্যাপকভাবে আলোচিত হয়। তবে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ নীতি ও কৌশলগত মতবিরোধের কারণে 2019 সালে তিনি পদত্যাগ করেন। ট্রাম্পের সেই সাবেক নিরাপত্তা উপদেষ্টাই এখন আদালতে দোষ স্বীকার করতে যাচ্ছেন। সংশ্লিষ্ট 3টি সূত্রের বরাতে CNN জানায়, বোল্টন সংবেদনশীল জাতীয় নিরাপত্তা নথি অবৈধভাবে সংরক্ষণের একটি অভিযোগের প্রেক্ষিতে দোষ স্বীকার করতে রাজি হয়েছেন। আগামী 26 জুন আদালতে শুনানির দিন নির্ধারিত হয়েছে। একই সঙ্গে $20 লাখ বেশি জরিমানা দিতে রাজি হয়েছেন বোল্টন। অবৈধ নথি সংরক্ষণের এই একটি অভিযোগে শাস্তি সর্বোচ্চ 60 মাসের কারাদণ্ড হতে পারে। অভিযোগ অনুযায়ী জন বোল্টনের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সময়ের সংবেদনশীল জাতীয় নিরাপত্তা সংক্রান্ত নথি ব্যবস্থাপনায় গুরুতর অনিয়মের অভিযোগ আনা হয়। বিশেষ করে মেরিল্যান্ডে প্রথম ট্রাম্প প্রশাসনের দৈনন্দিন কার্যক্রম সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি তিনি নিজের বাসায় সংরক্ষণ করেছিলেন বলে দাবি করা হয়, যা সরকারি নিয়ম ভঙ্গের মধ্যে পড়ে। ট্রাম্প দীর্ঘদিন ধরে বোল্টনের বিচার দাবি করে আসছিলেন। 2020 সালে ট্রাম্পের কঠোর সমালোচনামূলক স্মৃতিকথা প্রকাশের পর 1 বছরের মধ্যে তা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বাইডেন প্রশাসনের সময় ইরানি হ্যাকাররা বোল্টনের ইমেইল হ্যাক করার পর FBI আবার তদন্ত শুরু করে এবং গোপন ডায়েরি এন্ট্রি খুঁজে পায়। নাসরিন রুমি, সময় সংবাদ। বিক্ষোভে উত্তাল লাতিন আমেরিকার বিভিন্ন দেশ। চিলি থেকে আলবানিয়া, বলিভিয়া থেকে আর্জেন্টিনা। সরকারের নীতি, পরিবেশগত উদ্বেগ, অর্থনৈতিক সংকট এবং নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে রাজপথে হাজারো মানুষ। চিলিতে শিক্ষার্থীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় পুলিশের। আলবেনিয়ায় পরিবেশবাদীদের ছত্রভঙ্গ করতে ব্যবহার করা হয় কাঁদানে গ্যাস। চিলিতে ডানপন্থী প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্তের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক অধিকার বিষয়ক নীতির বিরুদ্ধে ক্ষোভ থেকে কর্মসূচির ডাক দেয় ছাত্র সংগঠন কনফেস। স্থানীয় সময় বুধবার রাজধানী সান্তিয়াগোতে শিক্ষার্থীদের ধর্মঘট ঘিরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে পুলিশ। আমরা অধিকার রক্ষায় আন্দোলনে নেমেছি, শুধু শিক্ষার্থীদের জন্য নয়, প্রবীণদের পাশাপাশি সেসব মানুষদের জন্য লড়াই করছি যাদের সাহায্য প্রয়োজন, যাদের এই রাষ্ট্র একা ছেড়ে দিতে পারে না। বিক্ষোভে উত্তাল আলবেনিয়ার রাজধানী তিরানাও। দেশটির উপকূলীয় সংরক্ষিত এলাকায় 140 কোটি ইউরোর একটি বিলাসবহুল রিসোর্ট প্রকল্পের বিরোধিতায় রাস্তায় নামেন পরিবেশবাদীরা। তাদের ছত্রভঙ্গে জলকামান ব্যবহার করে পুলিশ। প্রকল্পটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিনিয়োগ প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট। বলিভিয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যেই সান্তা ক্রুজ অঞ্চলের একটি তেল স্থাপনা পুনর্দখল করেছে পুলিশ। প্রেসিডেন্ট রদ্রিগো পাজের পদত্যাগ দাবিতে বিক্ষোভকারীরা স্থাপনাটি দখল করেছিল। গত 1 মাস ধরে দেশটিতে শ্রমিক ধর্মঘট, মহাসড়ক অবরোধ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিকে কেন্দ্র করে চলছে বিক্ষোভ। আর্জেন্টিনায় নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে কংগ্রেস ভবনের সামনে জড়ো হয় কয়েক হাজার মানুষ। কর্দোবা প্রদেশে 14 বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ, হত্যা ও দেহ খণ্ডিত করার ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভে অংশগ্রহণকারীরা নারীদের নিরাপত্তা নিশ্চিত এবং নারী হত্যা রোধে কঠোর পদক্ষেপের দাবি জানান। আয়োজকদের তথ্য অনুযায়ী দেশটিতে প্রতি 31 ঘন্টায় একজন করে নারী হত্যার ঘটনা ঘটছে। আমি এখানে নিজের জন্য এসেছি, 2 বোনের জন্য এসেছি। আমার অনেক বন্ধু আছে। আমরা ঠিকঠাক বাড়ি ফিরতে পারবো কিনা, সারাক্ষণ এই দুশ্চিন্তাটা ভয়াবহ মনে হয় আমার কাছে। এদিকে বিশ্বকাপ শুরুর মাত্র 8 দিন আগে মেক্সিকো সিটিতে শিক্ষক ও অবসরপ্রাপ্ত বিচারকদের বিক্ষোভে ব্যাপক ভোগান্তিতে সাধারণ মানুষ। দাবি পূরণ না হলে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দিনও বড় ধরনের কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। ক্রোয়েশিয়ার একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে 4 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ইস্ট্রিয়া অঞ্চলে উপকূলীয় শহর মেডুলিনের কাছে এই দুর্ঘটনা ঘটে। বিমানটি অস্ট্রিয়া থেকে ক্রোয়েশিয়ার দিকে যাচ্ছিল।
স্থানীয় পুলিশ জানিয়েছে মিডল ইস্ট স্পোর্টস বিমানবন্দরের অদূরে কাম্পানুজ এলাকায় উড়োজাহাজটি আছড়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী ও জরুরি সেবা বিভাগের সদস্যরা। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জার্মানিতে একটি উড়োজাহাজের সামনের ল্যান্ডিং গিয়ার ভেঙে পড়ে কয়েকজন কর্মী আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরের গেটে দাঁড়িয়ে থাকা জার্মান বিমান সংস্থা লুফথানসার একটি বোয়িং উড়োজাহাজের সামনের চাকা হঠাৎ ভেঙে পড়ে। কর্তৃপক্ষ জানায় লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটটির যাত্রীরা তখনও বিমানে ওঠেননি বলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। তবে বিমানের ভেতরে থাকা ক্রু সদস্য ও গ্রাউন্ড স্টাফদের কয়েকজন আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। ঘটনার পর বিমানটির চারপাশে জরুরি সেবার একাধিক যান মোতায়েন করা হয়। কী কারণে ল্যান্ডিং গিয়ার ভেঙে পড়েছে তা তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রশান্ত মহাসাগরে মাদক পাচার বিরোধী অভিযানে একটি নৌযানে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে 2 জন নিহত হয়েছেন। বুধবার পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে হামলা চালানোর কথা জানায় মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ড বা সাউথ কমের দাবি, নৌযানটি মাদক পাচার কার্যক্রমে জড়িত ছিল। এর আগে ট্রাম্প প্রশাসনের অধীনে সন্দেহভাজন মাদক পাচারকারী নৌযান লক্ষ্য করে এ ধরনের একাধিক অভিযান পরিচালনা করে মার্কিন সামরিক বাহিনী। ভারতের বিহার রাজ্যে একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে জানা গেছে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ থেকে আগুনের সূত্রপাত হয়। যান্ত্রিক ত্রুটির কারণে হওয়া শর্ট সার্কিট থেকেই আগুনের সৃষ্টি। দমকল বাহিনী কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। উদ্ধারকর্মীরা জানান, আইসিইউতে থাকা রোগীদের দ্রুত উদ্ধার করে পাশের একটি হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। তবে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে পুরো ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দেখছেন আন্তর্জাতিক সময়। ভারতের 2 রাজ্য পশ্চিমবঙ্গ আর মহারাষ্ট্র আজ একই বিন্দুতে দাঁড়িয়ে। আরব সাগরের পারে মুম্বাইয়ে 2022 সালে যে রাজনৈতিক নাটকের মহড়া হয়েছিল, কলকাতার গঙ্গার ঘাটে চলছে তারই হুবহু মঞ্চায়ন। আদর্শের বুলি আর দলের প্রতি আনুগত্যের দেয়াল ভেঙে কিভাবে আঞ্চলিক পরাশক্তিগুলো খণ্ড বিখণ্ড হয়ে যায় তারই দেখা মিলেছে রাজ্য দুটিতে। মুম্বাই থেকে পশ্চিমবঙ্গ ভৌগোলিক দূরত্ব প্রায় 1900 কিলোমিটার। সংস্কৃতি আর ভাষার আকাশ পাতাল তফাৎ, কিন্তু রাজনীতির জটিল মারপ্যাচে ভারতের 2 রাজ্য যেন একই বিন্দুতে দাঁড়িয়ে। ভারতের সমসাময়িক রাজনীতিতে দল ভাঙার এক নিখুঁত ও উৎকৃষ্ট উদাহরণ হয়ে উঠেছে মহারাষ্ট্র মডেল। শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের উত্তরাধিকার কেড়ে নিয়ে একনাথ শিন্ডে যেভাবে 2/3 বিধায়ক নিয়ে ক্ষমতায় বসেছিলেন, ঠিক সেই আইনি জাদুকরী সংখ্যা দিয়েই এবার পশ্চিম বাংলায় আঘাত করা হলো। চলতি বছর বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূলের 80 জন বিধায়কের মধ্যে প্রায় 60 জনই এখন বিদ্রোহী। দলত্যাগ বিরোধী আইনের ফাঁক বলে এই বিধায়করা এখন মমতাহীন এক নতুন তৃণমূল গড়ার খেলায় মত্ত। 2 রাজ্যের এই গল্পের সবচেয়ে বড় মিল লুকিয়ে আছে আসল দল দাবি করার মনস্তত্ত্বে। মুম্বাইয়ে উদ্ধব ঠাকরেকে সরিয়ে একনাথ শিন্ডে যেমন নিজেকেই আসল শিবসেনা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন, কলকাতায় ঠিক তেমনি মমতার মনোনীত প্রার্থীকে বুড়ো আঙুল দেখিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখন বিরোধী দলনেতা। বিদ্রোহীরা দল না ছেড়েই সুকৌশলে দলের ভেতরের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিচ্ছেন। আর এই অভ্যন্তরীণ রক্তক্ষরণ রুখতে তৃণমূলের সমস্ত স্তরের সাংগঠনিক কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত দলনেত্রীর চরম অসহায়ত্বকেই প্রকাশ করছে বলে মত বিশেষজ্ঞদের। তবে এই পুরো চিত্রনাট্যের আসল পরিচালক ও চূড়ান্ত সুবিধাভোগী কিন্তু দিল্লির পদ্ম শিবির। মহারাষ্ট্রে শিবসেনা ও এনসিপিকে 2 টুকরো করে বিজেপি যেমন 2024-এর নির্বাচনে মহাবিজয় নিশ্চিত করেছিল, ঠিক তেমনি 2026-এ বাংলায় নিজেরা একক ক্ষমতায় আসার পর প্রথম আঘাতেই তারা ধূলিসাৎ করে দিল তৃণমূলের অহংকার। 2 রাজ্যেই আঞ্চলিক দলগুলোর পারিবারিক বা ব্যক্তিকেন্দ্রিক একনায়কতন্ত্রের দুর্বলতাকে পুঁজি করে ক্ষমতার লোভ আর কেন্দ্রীয় সংস্থার চাপকে কাজে লাগিয়ে এই রাজনৈতিক পট পরিবর্তন ঘটানো হয়েছে বলে জানান রাজনৈতিক বিশ্লেষকরা। আলাদা রাজ্য, আলাদা প্রেক্ষাপট হলেও ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার এই নিষ্ঠুর খেলা প্রমাণ করে আজকের ভারতের রাজনীতিতে আদর্শ নয়, সংখ্যা আর রণকৌশলী শেষ কথা। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতের ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি এবার নামছে রাজপথে। সংবাদ সম্মেলন করে 6 জুন দিল্লির যন্তর মন্তরে
বিক্ষোভের ডাক দিয়েছে তারা। একই দিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরবেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। 5 জনের মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক। কয়েকদিনের মধ্যেই লাখো তরুণের সমর্থন পাওয়া ভারতের ককরোচ জনতা পার্টি বা সিজেপি এবার ভার্চুয়াল জগৎ থেকে বাস্তবে রাজনৈতিক ময়দানে পা রাখছে। স্থানীয় সময় বুধবার দিল্লিতে প্রথম সংবাদ সম্মেলনে সংগঠনটির 3 মুখপাত্র উপস্থিত থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি তুলে ধরেন। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে 6 জুন যুক্তরাষ্ট্র থেকে দিল্লিতে পৌঁছাবেন। সেদিন রাজধানীর যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করবে সিজেপি। 5 জুনের মধ্যে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষাবিদ ও জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক। সংবাদ সম্মেলনে শিক্ষা খাতে সাম্প্রতিক বিতর্ককে সামনে আনে সংগঠনটি। ভারতের NEET পরীক্ষা ও CBSE ফলাফল নিয়ে সৃষ্ট বিতর্কের দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি করেন মুখপাত্ররা। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি বিতর্কিত মন্তব্য থেকে ককরোচ নামটির উৎপত্তি। বেকার তরুণদের নিয়ে করা সে মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। সে ক্ষোভকে পুঁজি করেই গড়ে ওঠা সিজিপি এখন 2 কোটিরও বেশি অনুসারী নিয়ে দেশের অন্যতম আলোচিত অনলাইন যুব আন্দোলনে পরিণত হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্যের জেরে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে থানায় FIR দায়ের করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের একটি হত্যাকাণ্ডের সঙ্গে ভারত সরকারের শীর্ষ পর্যায়কে জড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন তৃণমূল নেত্রী। বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না। আমি দেশকে ভালোবাসি। নির্বাচনে ভরাডুবির পর চলতি সপ্তাহে এক রাজনৈতিক কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার প্রসঙ্গ তুলে বিস্ফোরক দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বাংলাদেশে কাকে দিয়ে হত্যা করানো হয়েছিল বিষয়টি তিনি অবগত আছেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্বার্থে তাকে মুখ খুলতে নিষেধ করেছেন। এ ঘটনার পর বৃহস্পতিবার মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে FIR দায়ের করা হয়েছে। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী রিঙ্কু চ্যাটার্জি শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় এই অভিযোগ দায়ের করেন। এতে বলা হয়, বাংলাদেশের একটি আলোচিত হত্যাকাণ্ডের সঙ্গে ভারত সরকারের শীর্ষ পর্যায়কে জড়িয়ে মমতা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। অভিযোগকারী আইনজীবী জানান, 8 জুন আদালত খুললেই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আবেদন করবেন। বাংলাদেশ থেকে একটা বড় এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি মমতার। নাদিম মারজান, সময় সংবাদ। গ্রেট নিকোবর দ্বীপে ভারতের মেগা প্রকল্প নির্মাণের পরিকল্পনা নিয়ে বাড়ছে উত্তেজনা। মালাক্কা প্রণালী প্রবেশদ্বারে থাকা এই দ্বীপকে সাজানো হচ্ছে ভারতের নিজস্ব হরমুজ প্রণালী হিসেবে। বিশ্লেষকরা বলছেন, এর নেপথ্যে লুকিয়ে আছে চীনকে দাবিয়ে রাখার ভূকৌশলগত ছক। ভূরাজনীতির দাবার বোর্ডে গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জের অবস্থান ঠিক যেন চীনের গলার কাঁটা। ভারতের মূল ভূখণ্ড থেকে প্রায় 1600 কিলোমিটার দূরে হলেও এটি সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং অতি গুরুত্বপূর্ণ মালাক্কা প্রণালীর একদম দোরগোড়ায় অবস্থিত। এই প্রণালীটি চীনের জন্য কতটা সংবেদনশীল তা বোঝা যায় একটি পরিসংখ্যানে। বেজিংয়ের অপরিশোধিত তেল আমদানির 80% এবং মোট বাণিজ্যের 2/3 পরিবাহিত হয় এই রুট দিয়ে। স্বাভাবিকভাবেই $11 বিলিয়ন এই মেগা প্রকল্পের মাধ্যমে ভারত এখানে যে বেসামরিক, সামরিক বিমানবন্দর ও গভীর সমুদ্র বন্দর নির্মাণ করছে তা মালাক্কার ওপর দিল্লির একাধিপত্য ও কড়া নজরদারির সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী ব্যবহার করে ইরান যেভাবে বিশ্ব রাজনীতির ছড়ি ঘোরায়, ভারতও গ্রেট নিকোবরকে ব্যবহার করে ভারত মহাসাগরে ঠিক একই রকম চোখ পয়েন্ট সুবিধা পাওয়ার স্বপ্ন দেখছে। প্রাথমিকভাবে এই প্রকল্পকে সিঙ্গাপুর বা হংকংয়ের মতো কেবলই একটি বাণিজ্যিক হাব হিসেবে ব্র্যান্ডিং করা হলেও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাধার মুখে মোদী সরকার এখন এর জাতীয় নিরাপত্তা ও কৌশলগত দিকটিকে সামনে আনছে। নয়াদিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের মতে, দ্রুত পরিবর্তনশীল ভূরাজনীতিতে ভারতের এই ভৌগোলিক অবস্থানের ফায়দা নেওয়াটা অত্যন্ত যৌক্তিক।
দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার বর্তমান বিজয়াপুরমে অবস্থিত ভারতীয় সশস্ত্র বাহিনীর ত্রিসেবা যৌথ কমান্ডকে এই প্রকল্প আরও অপরাজেয় করে তুলবে। এর ফলে যুদ্ধকালীন পরিস্থিতিতে চীনকে চাপে রাখতে মালাক্কা প্রণালী অবরুদ্ধ করার একটি তাত্ত্বিক সুবিধা পাবে দিল্লি। তবে এই নৌ অবরোধের তত্ত্বকে অনেক অভিজ্ঞ সামরিক কর্মকর্তা আবার আকাশকুসুম কল্পনা বলেও উড়িয়ে দিচ্ছেন। কারণ যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিও যেখানে সংকীর্ণ জলপথের নিশ্ছিদ্র অবরোধ ধরে রাখতে হিমশিম খায়, সেখানে ভারতীয় নৌবাহিনীর পক্ষে বিশাল ভারত মহাসাগরকে সম্পূর্ণ অবরুদ্ধ করা অসম্ভব বলাই যায়। কৌশলগত এই উচ্চাকাঙ্ক্ষার উল্টো পিঠেই লুকিয়ে আছে এক ভয়াবহ মানবিক ও পরিবেশগত বিপর্যয়, যাকে বিরোধীরা বলছেন উন্নয়নের নামে ধ্বংসলীলা। এই মেগা প্রকল্পের জন্য দ্বীপের প্রায় 16% ভূমি ব্যবহৃত হবে, যার সিংহভাগই আবার আদিম যাযাবর উপজাতি সম্পেন ও স্থানীয় নিকোবরী সম্প্রদায়ের সংরক্ষিত বনাঞ্চল। পরিবেশবিদ ও গণহত্যা বিশেষজ্ঞদের স্পষ্ট হুঁশিয়ারি, এই প্রকল্প প্রায় 10 লাখ গাছ কেটে ফেলবে এবং আগামী 3 দশকে এখানে 3.5 লাখ মানুষের কৃত্রিম বসতি তৈরি হবে, যা দ্বীপের আদি বাসিন্দাদের জন্য এক প্রকার মৃত্যুদণ্ড বা আন্তর্জাতিক অপরাধের সমতুল্য। এছাড়া 2004 সালের সুনামিতে ইন্দিরা পয়েন্টের চারপাশ যেভাবে তলিয়ে গিয়েছিল তা প্রমাণ করে সিসমিক জোন 5 বা সর্বোচ্চ ভূমিকম্প ঝুঁকিতে থাকা এই দ্বীপে এমন ভারী অবকাঠামো নির্মাণ কতটা আত্মঘাতী হতে পারে। পরিবেশবাদীরা বলছেন বাণিজ্যিক ফায়দা আর জাতীয় সুরক্ষার অদ্ভুত এক মারপ্যাঁচে আটকে গেছে গ্রেট নিকোবরের ভবিষ্যৎ। বেজিংকে রুখে দেওয়ার এই মহাপরিকল্পনা শেষ পর্যন্ত ভারতকে বিশ্বমঞ্চে কতটা সুবিধা দেবে তা সময়ই বলবে। তবে এর জন্য যে বিপুল প্রাকৃতিক ও উপজাতীয় ঐতিহ্যকে চিরতরে বিসর্জন দেয়া হচ্ছে, তা আগামী দিনে ভারতের জন্য প্রতিরক্ষার চেয়ে বড় দায় হয়ে উঠবে কিনা সেটাই প্রশ্নবিদ্ধ। নাদিম মারজান, সময় সংবাদ। প্রায় 6 বছর পর উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে আগামী 8 ও 9 জুন উত্তর কোরিয়া সফর করবেন শি। এ সময় দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করবেন তিনি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্লেষকদের মতে পিয়ংইয়ং সফরের মাধ্যমে বৈশ্বিক বিভাজনের মধ্যেও বেইজিং বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে সক্ষম সে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছে। এই সফর দুদেশের সম্পর্কে নতুন মাত্রা যোগের ইঙ্গিত দিচ্ছে। গত বছর চীনের সামরিক কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন কিম জং উন। দেখছেন আন্তর্জাতিক সময়। বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে মাটির নিচের বাংকার ছিল জীবন রক্ষার অন্যতম উপায়। বর্তমান বৈশ্বিক অস্থিরতার যুগে সেই কৌশলে এখন লাভের মুখ দেখাচ্ছে দেশটির তরুণ ব্যবসায়ী উদ্যোক্তাদের। আধুনিক প্রযুক্তি ও যুদ্ধকালীন সুবিধাযুক্ত এসব বাংকার নিয়ে সাধারণ মানুষের মধ্যেও বাড়ছে আগ্রহ। বিটু বড়ুয়া রিপোর্টে বিস্তারিত। বিভিন্ন অঞ্চলের যুদ্ধ পরিস্থিতিতে অস্থির গোটা বিশ্ব। এসব সংঘাতে ভারী সমরাস্ত্রের ব্যবহার হচ্ছে হর হামেশাই, এমনকি নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগও উঠতে দেখা গেছে। এমন পরিস্থিতিতে জার্মানের সুরক্ষায় এখনও সবচেয়ে কার্যকর কৌশল মাটির নিচের বাংকার। আর এই চিরচেনা বাংকার ব্যবসাকেই সম্পূর্ণ নতুন রূপ দিচ্ছেন জার্মানির কয়েকজন উদ্যোক্তা। বৈশ্বিক এই নিরাপত্তা সংকটের মাঝেই তারা গড়ে তুলেছেন ডয়েচেস শুটস্ট্রাম সেন্ট্রুম বা জার্মান নিরাপদ আশ্রয় কেন্দ্র। আগামী 20 থেকে 100 বছরের মধ্যে জার্মানিতে কি পরিস্থিতি দাঁড়াবে তা কেউ জানে না। আর এই অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবেই সমাজের সব পেশার মানুষ উদ্বিগ্ন। তারা স্পষ্ট দেখতে পাচ্ছেন সামনে একটি বড় ঝুঁকি রয়েছে, আর সেই ঝুঁকি মোকাবেলায় তারা নিজ উদ্যোগে অবকাঠামোগত প্রস্তুতি নিচ্ছেন, তৈরি করছেন ব্যক্তিগত শেল্টার। এটি আসলে সন্তানদের নিরাপত্তার জন্য একটি আগাম সতর্কতা। বাংকারের আধুনিকায়ন নিয়ে কাজ করছেন সংশ্লিষ্টরা। আলট্রা মডার্ন বা অতি আধুনিক পদ্ধতিতে তৈরি এসব বাংকারের বাইরের জগতের সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগের জন্য রাখা হয়েছে বিশেষ প্রযুক্তিগত ব্যবস্থা। কেবল যোগাযোগই নয়, জরুরি বিদ্যুৎ সেবা এবং দীর্ঘ সময় টিকে থাকার জন্য খাবার ও পানির সরবরাহ নিয়েও ভেবেছেন প্রকল্প সংশ্লিষ্টরা। যুদ্ধকালীন এই নিরাপদ আশ্রয় কেন্দ্রের প্রতি এরই মধ্যে জার্মানির সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে। উদ্যোক্তারা মনে করেন এটি কেবল একটি লাভজনক ব্যবসায়ী নয়, বরং যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে দেশের মানুষের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই মুহূর্তে আমি আছি রাজধানী বার্লিনের মাটির কমপক্ষে 30 ফুট গভীরে তৈরি করা একটি বাংকারে। আদিম যুগ থেকে চলে আসা জীবন রক্ষার এই কৌশল এখনো বেশ প্রাসঙ্গিক এবং কার্যকরী। তবে যুদ্ধ কিংবা সংঘাতের কারণে মানবিক বিপর্যয়ের দিনগুলো যাতে কখনোই না আসে, এমন প্রার্থনা সাধারণ জার্মানদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।
এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন সাবরিনা মজুমদার। কাজল, ধন্যবাদ আপনাকে। 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।